যেভাবেই হোক তোমাকে একদিন আমার বিছানায় নেবই। কথাটা বলেই মিমের কাছ থেকে উঠে চলে গেল সোহান। মিম কথাটা শুনে একটু অবাক হলেও পুরো অবাক হলো না, কারণ এটা নতুন কিছু নয়। তাই মিম শুধু ভাবছে এই পশুটার হাত থেকে কি করে রক্ষা পাবে। সোহান মিমের দুলাভাই, মানে মিমের বড় আপুর আয়েশার বর সোহান। মিম পড়াশোনার সুবাদে সোহানের বাসায় থাকে। পড়াশোনায় অনেক ভালো সে, তাই গ্রাম থেকে তার বাবা মা শহরে পাঠিয়েছে তার বড় আপু আয়েশার বাসায়, সেখান থেকে পড়াশোনা করবে বলে। কিন্তু মিম এখানে আসার পর থেকে তার দুলাভাই সোহানের লালসার শিকার। নানাভাবে সোহান মিমকে কুপ্রস্তাব দিয়ে আসতেছে, কিন্তু আজ সোহান যেটা বলে গেল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না মিম। বসে বসে ভাবছে সে কি করবে এখন। এখানে থাকলে সোহান একদিন না একদিন তার জেদ পূরণ করবেই। আবার এখান থেকে গ্রামের বাড়ি যাওয়া সম্ভব না, কারণ সামনেই তার অনার্সের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। তার উপর আবার আপু আয়েশা অসুস্থ। পরীক্ষা না দিয়ে আপুকে এভাবে ফেলে রেখে চলে যাওয়াটাও ঠিক হবে না। তাহলে কি করব আমি? আমাকে এক গ্লাস পানি দিয়ে যা তো মিম, পাশের রুম থেকে ডেকে কথাটা বলল আয়েশা। আচ্ছা, আসতেছি বলে উঠে আয়েশাকে পানি দিতে চলে গেল সে। সোহান রুমে আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য দেরি হচ্ছে। এমন সময় মিম পানির গ্লাস হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। মিমকে দেখে সোহান একটা হাসি দিয়ে বলল, কি খবর, ভালো আছো আমার সুইট শালি? হুম, দায় সারা জবাব দিয়ে আয়েশাকে পানি দিল মিম। দিয়ে চলে আসবে এমন সময় আয়েশা বলল, যাচ্ছিস কেন, একটু বস না। আয়েশার কথায় বসলো মিম। সোহান রেডি হয়ে অফিসে চলে গেল। তারপর আয়েশা বলল, তোর পরীক্ষা কবে থেকে? সামনের মাসের 6 তারিখ থেকে আপু। ও, আজ কলেজে যাবি না? ফর্ম ফিল আপের টাকা ছাড়া কলেজে গিয়ে লাভ কি বলো? আচ্ছা, তোর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? 24 তারিখ। আজ তো 22 তারিখ, তাই না? হুম। আচ্ছা, আমি আজ আবার তোর দুলাভাইকে বলবো। তুই আজকে কলেজে যা, আমি দেখছি। তারপর উঠে তার রুমে চলে আসলো মিম। মিম ভালো করেই জানে আয়েশার কথায় ফর্ম ফিল আপের টাকা দেবে না সোহান। কেন দেবে না সেটাও জানে, কারণ সোহান টাকার বিনিময়ে মিমকে চায়। তাই সে সকালে ওই কথাটা এতটা জোর দিয়ে বলল। সোহান ভালো করেই জানে মিম তার বাড়ি থেকে ফর্ম ফিল আপের টাকা নিতে পারবে না, সেই সাধ্য নেই তার পরিবারের। এসব ভাবতে ভাবতে কেটে গেল কিছু সময়। তারপর মিম রেডি হয়ে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর কলেজ গেটে পৌঁছালো মিম। কলেজে গিয়ে গাছতলায় বসে বসে ভাবছে কি করে ফর্ম ফিল আপের টাকা জোগাড় করবে। কেমন আছো মিম? একটু ধাক্কা দিয়ে, ও তুমি? এই তো আছি, তুমি কেমন আছো রাজীব? রাজীব মিমের বয়ফ্রেন্ড। ওদের সম্পর্ক মাত্র 3 মাসের। আসলে রাজীব অনেক দিন থেকে মিমের পিছনে ঘুরে ঘুরে, কিন্তু মিম সায় দেয় না। কিন্তু সেদিন যখন মিমের প্রিয় ব্যাটলি ফুল দিয়ে রাজীব মিমের সামনে হাঁটু কেটে বসে প্রপোজ করে, তখন আর না করতে পারেননি মিম। হুম, ভালো, চলো ওইদিকে যাব। না, আমি যাব না, তুমি যাও। কেন? আর তোমার মন খারাপ কেন? কই না তো, মিথ্যা বলবা না। আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আর আমি লক্ষ্য করছি কিছুদিন থেকে তোমার মন সব সময়ই খারাপ থাকে। বাদ দাও, কিছু না, পরে বলবো। আচ্ছা, জোর করলাম না, তবে বলবা কিন্তু। হুম। এখন চলো, সবাই ওয়েট করছে। এরপর মিম ও রাজীব উঠে পড়লো আর হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ বন্ধুদের সাথে কাটানোর পর একটা টিউশনি করায় সেটা করিয়ে বাসায় ফিরল মিম। রুমে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবে, তখনই আয়েশার ডাক, মিম একটু এদিকে আয় তো। মিম তাড়াতাড়ি উঠে আয়েশার রুমে যায়। হুম, কি আপু, কোথায় ছিলি? সে কখন থেকে ডাকছি, কলেজে গিয়েছিলাম। ও, আমার ওষুধটা দে। আয়েশাকে ওষুধটা দিয়ে আবার তার রুমে চলে আসলো মিম। রুমে এসে একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে শুয়ে শুয়ে ভাবছে দুলাভাই কেন এমন করছে আমার সাথে। আপু আর উনি তো ভালোবেসে বিয়ে করেছিল। আপুর মুখে এখনো শুনি সে না এই দুলাভাইকে নিয়ে গর্বিত। কপাল গুনে নাকি এমন বর পাওয়া যায়, আর উনি কিনা আমার সাথে এসব। আমি যে ওনার শালী সেটা ভুলে যায় শুধু আমার দেহটার জন্যই, আমার শরীরের জন্য। ওনার যদি এতটাই শরীরের চাহিদা থাকে তবে উনি পতিতাপল্লীতে যেতেও পারে, কিন্তু সেটা না করে আমাকে কেন বেছে নিল। ছি, ভাবতেই যেন কেমন লাগছে মিমের। কিন্তু তার এখন আসল চিন্তার বিষয় হচ্ছে ফর্ম ফিল আপের টাকা জোগাড় করবে কোথা থেকে। তার বাবা মাকে বললেও লাভ নেই, বরং
ওনারাই মিম এবং সোহানের কাছ থেকে টাকা নেয় প্রতি মাসে। তা দিয়েই চলে তাদের সংসার, সাথে ওষুধের দামও। আর টিউশনির টাকা যা আসে তা থেকে বাড়িতে দেওয়া নিজে চললেই নিজে চলতেই চলে যায়। তারপর মিম ভাবতে লাগলো, এসব কি বলবো আপুকে? আপুকে বললে তো আপু বিশ্বাসই করতে চাইবে না, ওসব ভালো মাইন্ডে নেবে না। আর বিশ্বাস করবে না, করবেই বা কি? ও তো নিজেই সোহানের উপর নির্ভরশীল। পরে যদি আমার জন্য ওদের সংসারে আগুন লাগে, তাহলে রাজীবকে বলবো। পরে যদি আবার সে আমাকে উল্টো বলবো যে, সে যদি আমার কথা উল্টোভাবে নেয়। কেননা ছেলেরা তো একটু বেশি সন্দেহপ্রবণ, তাদের দৃষ্টিকোণ একটু আলাদা। তাহলে কি করব আমি? এইসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে এলো। মিম উঠে রান্নাঘরে যায়। সোহান আয়েশার খাবার তাদের রুমে দিয়ে এসে একটু পড়তে বসলো। রাত 10টা পর্যন্ত পড়ে লাইটটা অফ করে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর কিছুক্ষণ শুয়ে থাকার পর তার রুমে কার উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠল। তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে তার মুখ চেপে ধরলো। কিছুক্ষণ শুয়ে থাকার পর মিম তার রুমে কার উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি উঠতে যাবে, তখনই ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে মুখ চেপে ধরলো। মিম অনেক চেষ্টা করেও সে হাত তার মুখ থেকে সরাতে পারলো না। অন্ধকারে আবছা আবছা দেখে বুঝতে পারলো এটা আর কেউ নয়, তার দুলাভাই সোহান। ভয়ে একদম চুপসে গেল মিম। মনে মনে ভাবছে আজ আর তার রেহাই নেই। মুখ চেপে ধরে মিমের মুখের কাছে মুখ নিয়ে সোহান বলল, কি হলো, ভয় লাগছে? হা হা হা। মিম চুপ। না, আমি তোকে এভাবে চাই না। আমি চাই তুমি নিজেকে এসে আমাকে ধরা দিবে। আর আমি জানি তুই একদিন আসবি, তাই জোর জুলুম করে লাভ কি? মিম এখন চুপ। চোখ বেয়ে পানি পড়ছে মিমের। তারপর সোহান মিমের মুখ ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ল। মুখ ছেড়ে দেওয়ার পর মিম হাঁপাচ্ছে। কিছুক্ষণ বসে থাকার পর চলে গেল সোহান। তাই মিম উঠে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে কিছুক্ষণ সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করলো। আর মনে মনে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমাকে এই লোকটার হাত থেকে রেহাই দাও। পরের দিন সকালে ঘুমে থেকে উঠে গোসল সেরল মিম। ফজর নামাজ পড়ে জানালায় দাঁড়িয়ে আছে, এমন সময় রাজীবের কল। মিম কলটা পিক করে বলল, হ্যালো, নামাজ পড়ছো? হুম। কি করে এখন? দাঁড়িয়ে আছি। ও, তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কই না, সকাল তো, তাই এমন মনে হচ্ছে। আচ্ছা, নাস্তা করছো? না। যাও নাস্তা করে আমাকে কল দিও। হুম। লাইনটা কেটে গেল। মিম দাঁড়িয়ে আছে আর ভাবছে, এইসবের মাঝে রাজীবকে রাখাটা ঠিক হবে না। মানে সোহান তো একদিন না একদিন তাকে স্পর্শ করবেই, তাকে অপবিত্র করবেই। আর সে অপবিত্র দেহ মন নিয়ে কি করে রাজীবের সামনে দাঁড়াবে? ছেলেটা অনেক ভালো, সব সময় নামাজ পড়ার কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে। এত ভালো একটা ছেলের সাথে এরকম প্রতারণা করতে পারবো না আমি। না, আজ কলেজে গিয়ে রাজীবকে বলে বেকআপ করে দেব। এসব ভাবতে ভাবতে সূর্য পূর্ব দিকে উঠে পড়েছে। সূর্যের লাল আলো ছড়িয়ে পড়েছে চারদিক। তাই মিম আর দেরি না করে ব্রেকফাস্ট রেডি করতে চলে গেল। কারণ এইসব তাকেই করতে হয়। আয়েশা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না। ব্রেকফাস্ট রেডি করে আয়েশার রুমে গেল। গিয়ে দেখে গিয়ে দেখে সোহান আয়েশা কি নিয়ে জানি ঝগড়া করছে। আয়েশা টাকার কথা বলছে আর সোহান বলছে টাকা নেই। মিম মনে মনে ভাবলো হয়তো তার ফর্ম ফিল আপের টাকার কথাই হচ্ছে। তাই মাথা নিচু করে ওদের নাস্তা দিয়ে আবার তার রুমে চলে আসলো। এসে বসে পড়লো তার খাটের এক সাইডে। বসে বসে ভাবছে, এইসব কি? আমার জন্য আজ প্রথম আপু আর দুলাভাইয়ের মাঝে ঝগড়া শুনলাম। আর এই ঝগড়ার প্রধান কারণ আমি। টাকা, আমার শরীর। তাহলে আমার জন্য এইসব অশান্তি শুরু। কিন্তু আমি কি করব? বিলিয়ে দিব আমাকে ওই লোকটার কাছে? আর এটা করলে কি সব সমাধান হবে? কলেজ টাইমের আগেই মিম কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় আয়েশার ডাক, মিম। হুম আপু, আসছি। আচ্ছা। মিম আয়েশার রুমে গিয়ে বলল, আপু। আয়েশা মাথা নিচু করে বলল, তোর দুলাভাই টাকা দেবে না বললো। আচ্ছা, তোর ফর্ম ফিল আপের কত টাকা লাগবে? 5,200 টাকা। আমার কাছে তো এত টাকা নেই, 2,000-এর মতো হবে। ও, আমার কাছেও তো টাকা নেই আপু। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে নেব। বলে মিম চলে আসলো। তারপর কলেজের জন্য বেরিয়ে পড়লো।
কলেজে গিয়ে রাজীবের জন্য ওয়েট করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আসলো রাজীব। তারপর মিম বলল, আমি ব্রেকআপ চাই রাজীব। কেন? জানি না। রাজীব বলল, ব্রেকআপের কোনো কারণ তো দেখাও। আমি নিজেকে তোমার যোগ্য মনে করি না। চট দেখছো? মাথার উপর তুলে মারো চট, যত খুশি মারো, কিন্তু আজ থেকে আমাকে নিয়ে আর ভেবো না, কারণ আমি ভালো মেয়ে না। বলেই চলে গেল মিম কাঁদতে কাঁদতে। কি হলো না হলো রাজীব কিছুই বুঝলো না। বাসায় চলে আসলো মিম। রাত তখন 10টা বাজে। বসে বসে ভাবছে মিম, কাল ফর্ম ফিল আপের দিন শেষ, কিন্তু আমার হাতে একটা টাকাও নেই। আবার আমার জন্য দুলাভাই আপুর সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে। আজ সন্ধ্যায় আপু টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলেছে সোহান। এইসবের একটা মানে আমি, আমার শরীর, ওকে তাই হবে সোহান যাচাই। কিছুক্ষণ বসে থাকার পর মিম উঠে সোহানের কাছে গেল। গিয়ে সোহানকে ডেকে নিয়ে আসলো তার রুমে। সোহান মনে মনে ভাবছে, এটাই তো চাই আমি। মিম সোহানকে তার রুমে ডেকে নিয়ে আসে। সোহান মনে মনে ভাবে মিম সোহানকে তার রুমে ডেকে নিয়ে আসে। সোহান মনে মনে ভাবে, এটাই তো চাই আমি। মিম সোহানকে তার রুমে নিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজের বুকের উপর ওড়নাটা সরিয়ে নিয়ে বলল, নিন, আমাকে বুক করেই যদি আপনি সুখী পান তাহলে করুন, আপনার মন যা চায়। আপনি তো আমার জন্যই এখন আপুর সাথেও খারাপ ব্যবহার করছেন। নিন, শুরু করুন। সোহান নীরব হয়ে দাঁড়িয়ে আছে। সোহানের দাঁড়িয়ে থাকার পর মিম বলল, কি হলো, এখন দাঁড়িয়ে আছেন কেন? এমনি। মিম আবার বলতে শুরু করলো, আপনি কি ভাবছেন আমি টাকার জন্য এসব করতে রাজি হচ্ছি? না, টাকার জন্য না। মিমের মুখে কথাটা শুনে একটু অবাক হলো সোহান। তাহলে কি মিম সব জেনে গেছে? আমার সব প্ল্যান তাহলে মাটি? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? টাকার জন্য হোক আর যে জন্যই হোক, আমি তো এখন রাজি। তাহলে তুমি এইসবে রাজি হলো কেন? সেটা জেনে আপনি কি করবেন? বল শুনি। আপুর জন্য। কি? আপনি যখন আপুকে গালাগালি করতেছিলেন তখন খুব খারাপ লাগতেছিল আমার, কারণ আমি জানতাম আপনার গালাগালি করার কারণ কি। তাই রাজি হয়ে গেলাম, কারণ আমি চাই না আমার জন্য আমার অসুস্থ আপুটা কষ্ট পাক। আপনাকে একটা কথা বলবো। বলো। আজকের পর থেকে আর কোনো মেয়ের দিকে তাকাবেন না প্লিজ, কারণ আপু আপনাকে অনেক ভালোবাসে। আপনাকে আপু একটা ফেরেশতা ভাবে, ওর বিশ্বাসটা ভাঙিয়েন না। আর আমি কথাগুলো বলতে বলতে চোখ মুছে নিল মিম। আর তুমি? আমি আপনাকে নিজের ভাই ভাবতাম, জানেন। আমার কোনো বান্ধবী যদি বলতো আপনি আমার কে কে হন, তাহলে বলতাম বড় ভাই হন। সোহান কথাটা শুনে কিছুক্ষণ নীরব থাকার পর মাটি থেকে মিমের ওড়নাটা তুলে নিয়ে ওর বকে দিয়ে বলল, সরি। সরি কেন? অবাক হয়ে। ধন্যবাদ। কি হলো আপনার? একবার সরি, একবার ধন্যবাদ। সরি কিসের জন্য আর ধন্যবাদ কিসের জন্য? সরি এই জন্য যে তুমি আমার চোখ খুলে দিয়েছো, আর ধন্যবাদ এই জন্য তুমি আয়েশাকে আবার নতুন করে চিনতে সাহায্য করেছো। হুম। আমি তোমাকে একটা কথা বলবো? একটু অবাক হয়ে মিম বলল, বলেন। আমার রাজীবের সাথে কথা হয়েছে। কি? হুম। আজ অফিস থেকে আসার সময় ও এসে আমাকে ওর পরিচয় দিয়ে তোমার আর ওর ব্যাপারটা সব বলেছে, কিন্তু আমি জানতাম তুমি কিছু প্রশ্ন করতে চাচ্ছ। যার প্রথমটা হলো, আমি তোমাকে কেন এসব বলছি এই সময়? মিম চুপ। সোহান আবার বলতে শুরু করলো, আমি যখন সোহানের কথা বলি তখনও এসে বলল ও আমার ছোট বোনকে ভালোবাসে। ছোট বোনের কথা শুনে আমি তো অবাক। তারপর বললাম, ছোট বোন মানে? আমার তো কোনো ছোট বোন নেই। এরপর রাজীব বলল, কেন, মিম আপনার ছোট বোন না? মিম তো সব সময় বলতো আপনি ওর বড় ভাই। তখন ওর মুখে কথাটা শুনে একটু অবাক হই, আর ভাবি, যে মেয়েকে আমি সব সময় খারাপ চোখে দেখি, সব সময় প্রেশারের মধ্যে রাখি, সেই মেয়ে আমাকে এত সম্মান দেয়। কিন্তু পরক্ষণেই সেটা ভুলে যাই, কারণ তখন তোমার নেশায় ডুবেছিলাম আমি। কিন্তু এখন যখন তুমি বললে তুমি আমাকে নিজের ভাইয়ের মতো দেখো, বিশ্বাস করো, সেই নেশাটা আর কেন জানি কাজ করছে না। তুমি আমার দৃষ্টিকোণ পরিবর্তন করে দিয়েছো। আজ বুঝতে পারছি শালি কখনো বোন থেকে কম হয় না। আমায় ক্ষমা করে দিও মিম। বলেই মিমের হাত ধরল সোহান। না, এটা কোনো খারাপ উদ্দেশ্য নয়।
একজন ভাই যে মানসিকতায় তার বোনের হাত ধরে সেই মানসিকতায়। ছি, এসব কি করছেন? আমি না আপনার ছোট বোন হই? হুম, বলে মিম কান্না মিশ্রিত একটা হাসি দিল, সাথে সোহানও। কিছুক্ষণ এইভাবে চলে যাওয়ার পর সোহান বলল, আমি তো তোমার বড় ভাই হই, তাই না? হুম, তাহলে আমি যা বলবো তাই শুনবে তো? হুম, বললে শুনবো। কাল রাজীবকে ডাকবো আমাদের বাসায়। কেন? বাইরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। একটু বাড়িয়ে দেখতে হবে না? হাজার হলেও তো আমার শালিকার হবু বর। মিম লজ্জায় মাথা নিচু করে বলল, হুম, ঠিক আছে, ডাকবো। কিন্তু রাজীব আপনার দেখা করে কি বলেছিল? কি আর বলবে বেচারা, তার প্রেমিকা সবসময় মন খারাপ করে থাকতো। কিন্তু কেন সেটা বলতো না? প্রেমিকের তো টেনশন হবেই, তাই জানতে চেয়েছিল যে আমাদের ফ্যামিলিতে কিছু হয়েছে নাকি। যাও এখন ঘুমাও। আচ্ছা, আপনি যান। আরে যাইতে বলছি। আরে যাইতে বলছি। ওকে, শুভরাত্রি। জানতো আমি ঘুমাবো। সোহান চলে গেল। মিম দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। আজ মিমের নিজেকে খুব হালকা লাগছে। বুক থেকে যেন খুব ভারী একটা পাথর সরে গেল। মিম মনে মনে ভাবছে, সোহান ভাইয়া আসলে অনেক ভালো মানুষ। আপু সত্যিই অনেক লাকি। কিন্তু আমার কপালে আল্লাহ যে কি লিখছে সেটা উনিই ভালো জানেন। এইসব ভাবতে ভাবতে রাজীবের কথা মনে পড়ে গেল। তাই মোবাইলটা হাতে নিয়ে রাজীবকে কল দিল মিম। একবার রিং হতেই রিসিভ। হ্যালো। সব সময় মোবাইল নিয়ে বসে থাকো নাকি? হুম। কারো কলের জন্য ওয়েট করছো কোনো দিন? হয়েছে, আর ওয়েট করতে হবে না। কেন? আমি দুলাভাইকে কি বলেছো? কিছু না। আর উনি নাকি তোমার ভাইয়া না? কে বলল? উনি? কি জানি। কেমন আছো? ভালো নেই। কেন, কি হয়েছে? ঝামেলা পাকিয়ে বলছো কি হয়েছে মানে? আমি কি করলাম? কি করছো জানো না? আজব। হুম, আজব। তুমি ভাইয়ার সাথে দেখা করে সব কিছু বলে দিয়েছো কেন? টেনশনে ছিলাম তাই। আর বলছি তো কি হয়েছে? গোড়ার ডিম হয়েছে। এখন আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে বলল। কি? জি। এখন বসে বসে আঙ্গুল চোষো? ওনার নাম্বারটা দাও। পারবো না। উনি কাল বাসায় থাকবে। কোনো ছেলেপক্ষ নাকি দেখতে আসবে তাই। মানে? মানে টানে বুঝি না। যদি ওনার সাথে দেখা করতে চাও তাহলে কাল চলে এসো আমাদের বাসায়। বলেই কলটা কেটে দিয়ে একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল মিম। রাজীবের কি আর ঘুম হয়? পরদিন সকাল সকাল মিম ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ল। সকাল 7টার দিকে আবারও ঘুম ভাঙল ওর। তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে নাস্তা রেডি করলো। সময় সময় মিম বলে কারো ডাক শুনতে পেল। রুম থেকে বেরিয়ে দেখে রাজীব। চোখ দুটো দেখে যে কেউ বুঝতে পারবে বেড়া সারা রাত ঘুমায়নি। মনে হয় সিগারেটও খাইছে। এসব দেখে মিম মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেরা ছ্যাঁকা খাইলে সিগারেট খায়, কিন্তু কেন খায়? শুধু মুখ দিয়ে ধোঁয়া ছাড়াই কষ্ট কমে। যদি কমে তাহলে শীতকালেও তো মুখ দিয়ে ধোঁয়া বের হয়। তখন কি আজব। মিম এসব ভেবে তারপর নিজেকে সামলে নিয়ে বলল, কি কি হয়েছে? সকাল সকাল কেউ কাউকে এভাবে ডাকে? তোমার দুলাভাই না? ভাইয়া? কোথায় উনি? ডাকো। হুম, তোমার মতো বেকার তো সবাই, কাজ কাম নাই, এত সকালে ঘুম থেকে উঠবে? উনি অফিস থেকে লাঞ্চ হয়ে ফিরবে কাল, তাই আজ উঠতে একটু লেট হবে। তুমি পারলে ওইখানে সোফার দিকে দেখিয়ে দিয়ে ওয়েট করো, পারলে। না পারলে চলে যাও। সিম্পল। হাই রে মানুষ। বিড়বিড় করে কথাটা বলে সোফায় গিয়ে বসলো রাজীব। কিছুক্ষণ পর মিম এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে এসে রাজীবকে দিয়ে বলল, খেয়ে নাও। সকাল থেকে কিছু খেয়েছো কিনা কে জানে। কোনো কথা না বলে চা আর বিস্কুট নিয়ে খেতে শুরু করলো রাজীব। আর মিম সোহানের রুমে চলে গেল। গিয়ে দেখে সোহান ঘুম থেকে উঠছে। তাই বলল, দুলাভাই রাজীব চলে এসেছে। কি এত সকালে? হ্যাঁ, সব খুলে বলল ওকে। কি মেয়ে রে বাবা, প্রেমিককে কেউ এত কষ্ট দেয়? যদি ফসকে যায়? আরে যাবে না, কতদিন আমার পিছনে পিছনে ঘুরেছে জানেন। আর বিয়ের আগে একটু বাজিয়ে দেখা ভালো। কি বলেন? বুদ্ধি আছে। কোথায় সে? সোফায় চা খাচ্ছে। ওর চাটা তো ঠিকই দিয়েছো। ওদিকে
মায়া ঠিকই আছে। আয়েশাও সব শুনে মিটমিট করে হাসছে। কি যে বললেন আপনি, যান তো এখন, ও অনেকক্ষণ হলো এসেছে। দাঁড়াও আমিও একটু বাজিয়ে দেখি, বলে চলে গেল সোহান। রাজীব সোহানকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। সোহান সালামের জবাব দিয়ে বলল, তোমাকে চেনা চেনা লাগছে, কে তুমি? আর এত সকালে আমার বাসায়? দেখুন আপনি মিম, আমি মিমকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। কি বলো এসব, মাথা ঠিক আছে? আজ মিমকে দেখতে আসবে আর তুমি এসে কিনা এসব বলছো? বিশ্বাস না হলে মিমকে প্রশ্ন করে দেখুন। দেখো ভাই, প্রশ্ন করার সময় এখন নেই। আজ দেখতে আসবে, হয়তো আংটিও পরিয়ে দিয়ে যাবে। ওর পরীক্ষা শেষ হলে বিয়ে। এখন আর কি থাকে বলো? কেন, আমাকে দিলে কি প্রবলেম? আমি কি দেখতে খারাপ? কোন সাইডে কম আছে আমার? আর মিম, তুমি এরকমটা করতে পারলে? ভালোবাসতাম তোমায় আমি। তোমার ডিপ্রেশনের কারণ জানার জন্য ওনার সাথে সরাসরি কথা বলেছি। কথাগুলো প্রচণ্ড রেগে বলল রাজীব, বলেই চলে যেতে লাগলো। তখনই সোহান পিছ থেকে ডাকলো, আরে শালিকা, কেউ কেউ নিয়ে যাও ভাই। সোহান কথা পিছন ফিরে তাকায় রাজীব, আর বলে, মানে? মানে এতক্ষণ তোমাকে বাজিয়ে দেখলাম, তুমি মিয়া সাচ্চা প্রেমিক। রাজীব মিমের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে তার রুমে চলে গেল। আসো আসো ভাইরা ভাই, আসো, একটু নাস্তা করে যাও। না ভাইয়া, আমাকে এখনই যেতে হবে। সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, আম্মুকেও বলতে হবে। এটুকুই, এতটুকুতেই মিষ্টি? বিয়ে হলে কি করবে ভাই? রাজীব আর সোহান কোনো কথার উত্তর না দিয়ে ওদের বাসায় চলে গেল। মিম রুমে গিয়ে আয়নার সামনে বসে আছে, এমন সময় তার মোবাইলে মেসেজ বেজে উঠল। মেসেজটা ছিল রাজীবের। তাড়াতাড়ি সিন করে দেখে তাতে ছোট্ট করে লেখা, আজ কলেজে আসো, তারপর দেখাবো মজা, তাকে বলে। কি আমার বীর পুরুষ রে, চিনি আমি তোমাকে। সমাপ্ত।